এপ্রিল মাস চলে আসছে, আর সামনে 15 দিন পরেই কিন্তু পহেলা বৈশাখ, আর বৈশাখ মাস শুরু। তো এই সিজনে আমরা কোন কোন সবজি চাষ করলে আমরা ভালো ফলন পাবো এবং কোন কোন জাতের বীজ আমরা যদি রোপণ করি সেই ক্ষেত্রে আমাদের জন্য ফলনটা ভালো আসবে, সেটা নিয়ে আজকের ভিডিও। তো শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন এপ্রিল মাসে আমরা কি কি সবজি চাষ করতে পারি। Viewers, প্রথমেই আমরা শাক দিয়ে শুরু করি। এই সময় আমরা কি কি শাক চাষ করতে পারি? এই সময় আমরা ডাঁটা শাক চাষ করতে পারি। এই সময় ডাঁটা শাকটা খুব ভালো হয়, এবং যেহেতু সামনে বৃষ্টিপাত হবে এবং আমাদের কিন্তু এই ডাঁটা শাকে যেহেতু প্রচুর পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পানি দেওয়ার প্রয়োজন হবে না এবং প্রাকৃতিকভাবেই কিন্তু এটা সেচ পেয়ে যাবে। আর এই সিজনে ডাঁটা শাকটা খুবই ভালো হয়। আর এই সিজনে আপনারা অনেক ধরনের ডাঁটা শাক চাষ করতে পারেন। এর মধ্যে আমি যে নামগুলো বলবো, যেমন ধরুন আমন ডাঁটা আপনারা চাষ করতে পারেন, যেটা হলো বেশ লম্বা লম্বা হয়, এবং আরেকটি জাত হলো খুব বড় বড় হয়, যেটা হলো এখন অনেকের কাছে খুব প্রিয় হয়ে গিয়েছে চাষ করার জন্য, সেটা হলো আখি ডাঁটা, যেটা হলো অনেক লম্বা হয়, 6 ফিট 6 ফিটের মতো হয়ে থাকে, অনেক মোটা মোটা হয়ে থাকে। এটা আপনারা এই সময় চাষ করতে পারেন। আপনারা এই সময় ক্রস ডাঁটা চাষ করতে পারেন। আর পাশাপাশি আপনারা এই সময় জংলি ডাঁটাও চাষ করতে পারেন, যেটা হলো আমার একটা পুরনো ভিডিও আছে যে জংলি ডাঁটা নিয়ে, যেটা হলো কি একবার রোপণ করলে এটা থেকে কিন্তু দীর্ঘ সময় ধরে শাক খাওয়া যায়। যারা শাক পছন্দ করেন, ডাঁটা শাক খেতে, তাদের জন্য জংলি ডাঁটা খুবই ভালো। তবে যদিও এটার বীজটা কিন্তু বাজারে ওই ধরনের অ্যাভেলেবেল পাওয়া যায় না, গ্রাম্য বাজারগুলোতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে খোঁজ নিলে পেয়ে যাবেন। অনেকে মোরগ ডাঁটা বলেও এটাকে চেনেন। আর এই সময় আপনারা লাল শাকও চাষ করতে পারেন। বৈশাখ মাসে যদিও কাল বৈশাখী হবে, কিছুটা বৃষ্টিপাত হবে, তবে এই সময়ের যে বৃষ্টিপাত এটাতে লাল শাকটা টিকে থাকতে পারবে। তো আপনারা এই সময় লাল শাকও যদি রোপণ করেন, সেক্ষেত্রে আপনারা বেশ ভালো ফলন পাবেন। আর লাল শাকের ভালো ভালো বীজের জাতের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তাহলে সহজে আপনারা বুঝে নিতে পারবেন। আর লাল শাক ডাঁটা শাক চাষ করা কিন্তু একই রকম, একইভাবে জমি তৈরি করতে হয়। তবে এই সময় লাল শাকটা আপনারা চেষ্টা করবেন যে একটু উঁচু জমিতে করার জন্য, যাতে খুব বেশি যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে যাতে পানি জমে না যায়, সেটা জাস্ট এনশিওর করার জন্য এটা করবেন। আর এই সময় আরেকটি শাক চাষ করতে পারেন, সেটা হলো পাট শাক চাষ করতে পারেন, মিষ্টি জাতীয় পাট শাক। অনেকে আবার যেটা হলো তেতো যে পাটটা, যেটা হলো মানে আঁশের জন্য করা হয়, সেটাও কিন্তু করতে পারেন। তো শাক খাওয়ার জন্য মিষ্টি পাট শাকটা ভালো, কারণ এটা আসলে এতটা তেতো নয়, খেতে খুবই সুস্বাদু। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এবং পাট শাকটা কিন্তু খুব লাভজনক। কারণ হলো এটাও কিন্তু ওই যে বন ডাটা যেটা বা মোরগ ডাটা, এটার মতো। এটা হলো আপনি যত কাটবেন ততই কিন্তু পেতে থাকবেন, মানে একবার রোপণ করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যায়। এটা নিয়ে আমার একটা পূর্ণ ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। আর এই সময় আরেকটি শাক চাষ করতে পারেন, সেটা হলো কলমি শাক চাষ করতে পারেন, গিমা কলমি। আর গিমা কলমি এই সময়ে আপনারা যদি রোপণ করে দেন, সামনে যখন বৃষ্টিপাত হবে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর গিমা কলমিটাও কিন্তু যত কাটবেন তত নতুন নতুন বের হবে, মানে একবার রোপণ করে কিন্তু দীর্ঘদিন খাওয়া যায়। তো এই কারণে, আর গিমা কলমিরও কিন্তু প্রচুর পুষ্টি উপাদান আছে, তো এই কারণে আপনারা এটা চাষ করতে পারেন। আর গিমা কলমি এটা নিয়ে আহ খুব বেশি মানে জাত নিয়ে এত ওরিড হওয়ার কারণে আপনারা গিমা কলমি জাত বিভিন্ন ধরনের বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা রোপণ করতে পারেন, সেগুলোই বেশ ভালো একটা ফলন পাবেন আপনারা। আর বাজারেও কিন্তু গিমা কলমি শাকের বেশ চাহিদা আছে, কারণ এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু। তো ভিউয়ার্স, সবজি, গ্রীষ্মকালীন সবজিতে যাওয়ার আগে কিছু মূল জাতীয় ফসলের কথা বলতে, যেটা হলো আপনারা এই সময় খুব ভালোভাবে চাষ করতে পারেন, সেটা হলো আমি যেখানে দেখতে পাচ্ছেন জমি তৈরি করছি, সেটা হলো আমি এখানে আদা রোপণ করব। আর আদা রোপণটা কিন্তু বৈশাখ মাসে রোপণ করলে সবচেয়ে ভালো আপনারা ফলাফলটা পাবেন, কারণ এখন যদি আমরা রোপণ করে দিই খুব বেশি বৃষ্টিপাত হবে না, এবং কিন্তু যতটুকু প্রয়োজন হবে সেটা আদার জন্য ভালো হবে, এবং আদাটা খুব দ্রুত বড় হতে পারবে। পরবর্তীতে যখন বড় হয়ে যাবে আর বৃষ্টির সিজন আসবে, সেক্ষেত্রে ক্ষতি হবে না, মানে পচে যাবে না। আর আদা চাষ করার জন্য আপনারা অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন, কারণ হলো পানি জমে থাকলে যেহেতু কন্দ জাতীয়, তো পচে যাবে। আর আদা রোপণের জন্য আপনারা যেটা হলো মাটিটা বেশ ভালো করে শোধন করে নেবেন। বিশেষ করে আপনার ট্রাইকোডার্মা পাউডারটা আপনারা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে, তাহলে আদার যে পচন জাতীয় যেই রোগগুলো, সেগুলো কিন্তু হবে না। আর সাথে সাথে আমি এখানে জমি তৈরি করার জন্য যেটা করছি, প্রচুর পরিমাণে আমি ছাই ব্যবহার করেছি। ছাই দুইটা কাজে লাগবে। সে একটা হলো যে এই ছত্রাকজনিত সমস্যা দূরে রাখবে, পাশাপাশি মাটিটাকে কিন্তু একদম শক্ত হতে দিবে না, যেহেতু কন্দ জাতীয়, সে হলো শেকড় ছাড়বে। মাটিটা যদি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আদা বড় হতে পারবে না। আর আদার একটা সুবিধা হলো আপনারা কিন্তু ছায়াযুক্ত স্থানে চাষ করতে পারেন, যেমন এই জায়গাটা কিন্তু ছায়াযুক্ত স্থান, আমার এখানে খুব ভালো রোদ আসে না, এই কারণে আমি এটা জায়গাটাও আমার বেঁচে গেল, এবং আমি কিন্তু এখানে ফলনও পাচ্ছি। পাশাপাশি এই সময়ে আদার মধ্যে আরেকটি ফসল চাষ করতে পারেন, সেটা হলো হলুদ চাষ করতে পারেন। হলুদটাও কিন্তু ছায়ের মধ্যে হয়ে থাকে। আপনাদের যদি কোনো বাগান থাকে, ফল বাগান থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই বাগানগুলোর ছায়ের মধ্যেও কিন্তু হলুদ রোপণ করে দেবেন, যেটা বিশেষ করে আপনারা রাজশাহী অঞ্চলে দেখবেন আম বাগানের ভিতরে কিন্তু হলুদ চাষ করে থাকেন চাষিরা। আচ্ছা, এই সময়ে আপনারা কচু চাষ করতে পারেন। কচু চাষ আপনারা ভিন্ন ভিন্ন ধরনের কচু আছে, আপনারা
লতির জন্য লতিরাজ কচু চাষ করতে পারেন, আপনারা পানি কচু চাষ করতে পারেন, আপনারা দুধ কচু চাষ করতে পারেন, বিভিন্ন ধরনের কচু আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা চাষ করতে পারেন। এবং কচু, বিশেষ করে দেশি কচু যেটা, সেটার শাক খাওয়ার জন্য সেটা কিন্তু খুবই ইজি। জাস্ট আপনারা কোথাও থেকে যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে কেটে এনে শুধু লাগিয়ে দিবেন, তুলে এনে লাগিয়ে দিবেন, এতেই কিন্তু হয়ে যাবে। আর কচুর জন্য আপনারা ছায়াযুক্ত স্থানেও চাষ করতে পারবেন এবং খুব ভালো মাটির প্রয়োজন নয়, যে কোনো জায়গায় আপনারা করতে পারবেন। ইভেন যেখানে পানি জমে থাকে সেখানেও কিন্তু কচু ভালো হবে। ভিউয়ার্স, সবজি জাতীয় ফসলের কথায় আসি এবার। আর সবজি জাতীয় ফসলের ভালো ভালো জাতের নামগুলো স্ক্রিনে থাকবে, যাতে ভিডিওটা খুব বেশি লং হয়ে না যায়, সেজন্য আপনারা দেখে নেবেন। আর এই সময় আপনারা লাউ চাষ করতে পারেন। আর লাউ এই সময়ে বেশ ভালো হবে, আপনারা ভালো জাতের লাউ চাষ করবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। লাউয়ের জন্য অবশ্যই মাদা তৈরি করে নেবেন, মাদা তৈরি করে প্রত্যেকটা মাদায় 2 থেকে 3টি চারা অথবা বীজ আপনারা রোপণ করে দিবেন। আর লাউয়ের মতো এই সময় কিন্তু আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া অবশ্য একটা জিনিস খেয়াল রাখবেন, এখন কিন্তু মিষ্টি কুমড়া মাটিতে হবে না, এখন আপনাদের মাচায় দিতে হবে, কারণ যেহেতু সামনে বর্ষাকাল আছে, মাটিতে দিলে মিষ্টি কুমড়াগুলো ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর এই সময়ে আপনারা ধুন্দল চাষ করতে পারেন, লাউ জাতীয় ফসলের মধ্যে ধুন্দল চাষ করতে পারেন। আর ধুন্দলটা খুব সুন্দর হবে। এখন যদি আপনারা ধুন্দল রোপণ করেন, আপনারা কিন্তু দীর্ঘদিন একদম পুরো মানে একদম শীতকাল আসার আগ পর্যন্ত আপনারা কিন্তু ধুন্দল পেতেই থাকবেন। আর ধুন্দলটা কিন্তু এই সময়ে খেতেও ভালো হয়, যেহেতু গরমকাল, গরমের মধ্যে পানি জাতীয় ফল, তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর এই সময় আপনারা ঝিঙ্গাও চাষ করতে পারেন, ঝিঙ্গাটাও বেশ ভালো হবে। চিচিঙ্গা চাষ করতে পারেন। তো সবগুলা ভালো ভালো জাতের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আচ্ছা, আর এই সময়ে আপনারা আরেকটি খুব ভালো ফসল আপনারা চাষ করতে পারেন, সেটা হলো ঢেঁড়স চাষ করতে পারেন। এখন যদি আপনারা ঢেঁড়স চাষ করেন, আপনারা কিন্তু এই শীতের আগ পর্যন্ত কিন্তু ঢেঁড়স পেতে থাকবেন। আর ঢেঁড়স রোপণ করার মোটামুটি 40-45 দিন পর থেকে কিন্তু ঢেঁড়স পাওয়া শুরু করবেন। আর ঢেঁড়সটা হলো গরমের মধ্যে খুবই ভালো, কারণ আঁশ জাতীয় ফসল আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবং এই গরমে যাদের স্বাস্থ্য ভালো থাকে না, মানে বিশেষ করে পেটের স্বাস্থ্য, তাদের জন্য ঢেঁড়সটা বেশ ভালো হবে। আর এই সময়ে আপনারা দুঃখিত, এই সময় আপনারা বেগুনও চাষ করতে পারেন। তো যেহেতু বর্ষাকাল, বেগুনে এই সময় সবচেয়ে বড় যে সমস্যাটা আপনারা দেখতে পাবেন, সেটা হলো বেগুনের মধ্যে ডগা ছিদ্রকারী পোকাটা আক্রমণ করবে, মানে ডগাগুলো হেলে পড়বে। তো সেই কারণে আপনারা বেগুনের জন্য মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু এই সময় বেগুনটা চাষ করতে পারলে আপনারা যদি ভালোভাবে ফলনটা তুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাজারে বেশ ভালো দাম পাওয়া যায়, পাশাপাশি নিজে খাওয়ার জন্য কিন্তু ওই যে সাশ্রয় হবে, যেহেতু বাজারে অনেক দাম থাকে। আর এই সময় আপনারা মরিচ চাষ করতে পারেন। তো এই মরিচ চাষ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে খুব উঁচু জমি হতে হবে। যদি উঁচু জমি না হয়, সেক্ষেত্রে কিন্তু মরিচের গোড়া পচে গিয়ে কিন্তু মারা যাবে। এটা কিন্তু খুব সহজেই কিন্তু মানে পানি জমে গেলেই কিন্তু গোড়াটা পচে যায়, পচে গিয়ে মরিচ কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটা খেয়াল রাখবেন, কারণ বর্ষাকালে কিন্তু অনেকে দেখা যায় শখের বসে মরিচ করে থাকেন, কিন্তু এই পানি জমে গিয়ে নষ্ট হয়ে যায়, একদম পুরো ফসলই নষ্ট হয়ে যায়। ভিউয়ার্স, এই সময় আপনারা বরবটি চাষ করতে পারেন। বরবটি চাষটা এই সময় খুব ভালো হবে। বর্ষাকালে পানি পেলে কিন্তু বরবটিগুলো খুব দ্রুত বড় হয়, বরবটি গাছগুলো, এবং খুব সুন্দর ফলন পাওয়া যায়। তো এই সময় আপনারা যদি বরবটি রোপণ করেন, আপনারা কিন্তু অনেকদিন পর্যন্ত বরবটি পেতে পারেন। আর বরবটির ভালো জাতের নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি এই সময় আপনারা পেঁপে চাষ করতে পারেন। তো এই সময় যদি আপনারা পেঁপে রোপণ করে দিন, তাহলে চারাগুলো খুব দ্রুত বড় হবে। আমি অবশ্য বলবো যে এই সময় আপনারা বীজ থেকে না করে আপনারা নার্সারি থেকে দরকারের প্রয়োজনে চারা কিনে তারপর সেটা রোপণ করবেন। কারণ এখন যদি আপনি বীজ থেকে করতে যান, সেক্ষেত্রে খুব দেরি হয়ে যাবে। কারণ যেটা হবে কি, বীজ থেকে চারা হতে হতে বর্ষাকাল শুরু হয়ে যাবে, তখন কিন্তু প্রচুর পানি বৃষ্টিপাত হবে, তখন কিন্তু পেঁপেটা আর ভালোভাবে বড় হতে পারবে না। এই কারণে আপনারা অবশ্যই চারা কিনে এনে এখন রোপণ করে দিবেন। আর ভালো ভালো চারার নামগুলো, বীজের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এই সময় ভালো জাতগুলো যদি চাষ করেন, প্রচুর ফলন পাবেন এবং বাজারে কিন্তু ভালো দাম পাওয়া যায়। ভিডিও আমি আর লম্বা করছি না, আশা করি বুঝতে পেরেছেন এই এপ্রিল মাসে আমরা কি কি সবজি চাষ করলে আমরা ভালো একটা ফলন পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে বিভিন্ন কৃষি সমস্যা এবং বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি নিয়ে, তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আশা করি কিছুটা হলেও কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।